প্রথম জীবনে শিক্ষকতা করেছেন। এরপর 1968 সালে দলের সর্বক্ষণের কর্মী হন। সিপিএমের তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত ছিলেন নিরুপম সেন। 1985 সালে তিনি দলের রাজ্য কমিটির সদস্য হন। 1987 সালে বর্ধমান থেকে জিতে প্রথমবার বিধানসভায় আসেন। 1998-এ সিপিএম কেন্দ্রীয় কমিটি ও 2008 সালে পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হন। 2001 সালে বামফ্রন্ট সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হন নিরুপম সেন। 2011 পর্যন্ত তিনিই ছিলেন এই দফতরের দায়িত্বে। তার আমলেই রাজ্যে শিল্পায়নের জন্য বিশেষ উদ্যোগ নেয় বামফ্রন্ট সরকার। সেই সময়ই সিঙ্গুর ও শিল্পায়ন নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়, যে বিতর্কে সরকার পক্ষের অন্যতম কাণ্ডারি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যর সতীর্থ নিরুপম সেন। সিঙ্গুর থেকে টাটা বিদায় যখন নিশ্চিত, ফিরে দেখা প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রীর মত ও ভাবনা। দেখুন, আজকে যে সিদ্ধান্ত টাটা মোটরস কর্তৃপক্ষ নিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবাংলার পক্ষে এটা অত্যন্ত খারাপ সংবাদ। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ওনারা যখন কাজ বন্ধ করে দিতে বাধ্য হলেন, তখনই ওনারা এই কথা আমাদের জানিয়েছিলেন যে কারখানা চালু করার মতন কাজের পরিবেশ যদি ফিরে না আসে, ভাবতে গেলে খুবই কষ্টকল্পিত এটা। সুতরাং এটা কষ্ট করে কল্পনা করলে খারাপ লাগে না, কিন্তু এই কল্পনা করাটা খুব কঠিন হয়ে যায় আমাদের পক্ষে। নিরুপম বাবু, এই যে দুর্ভাগ্যজনক, রাজ্যের পক্ষে দুর্ভাগ্যজনক একটা সিদ্ধান্ত টাটাদের, আজকে কখন জানতে পেরেছিলেন আপনারা? এটা আমি কার্যত কিছুক্ষণ আগে জানতে পারি। আমাকে ওনারা আজকে মিটিং করছিলেন, এটা আমি জানতাম। যদি নিরাপত্তার সমস্যা দেখা দেয়, তাহলে তাদের পক্ষে কাজ করা খুব অসুবিধে হবে। আমার এটাই খারাপ লাগছে যে যখন আমরা প্রথম এই বিষয় নিয়ে আমাদের মহাকরণে আলোচনা হয়, বিরোধী দলনেতা শ্রীযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং আরও একজন ওনাদের পক্ষ থেকে এসেছিলেন, তখন ওনারা আমাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওখানে কাজের কোনো ব্যাঘাত ওনারা সৃষ্টি করবেন না এবং কোনো রকম হুমকি, ভয় দেখানো অথবা হিংসা এই পথ নেবেন না। কিন্তু এটা সত্ত্বেও ওনারা তো ঠিক রাজনীতি করেন না। আমি যদি একটা সরকার চালাই বা রাজনীতি করি, আমি বিরোধী দলের রাজনীতি আমি বুঝি, কিন্তু ওনারা তো ব্যবসা করেন। স্বভাবতই ওনাদের সারা ভারতবর্ষে অসংখ্য অপশান ওনাদের কাছে আছে। ওনাদের কাছে তো এটা দিস ইজ নট দি অনলি অপশান, যে পশ্চিমবাংলাটায় তাদের কাছে একমাত্র অপশান, এছাড়া তাদের কোনো আর কিছু করণীয় নেই। এমনটা যদি হতো তাহলে হয়তো অন্য কথা বলে আমরা নিজেরা আলোচনা করে আমাদের সমস্যা মেটাবো এবং আমাদের উভয়ই ওনাদের কাছে আবেদন করা উচিত যে আপনারা আসুন, এই সিদ্ধান্ত আপনারা নেবেন না, আপনারা এখানে কাজ শুরু করুন। সামনে বসে টাটাদের ঘোষণার পর নিরুপম সেন ক্রুদ্ধ, ক্ষুব্ধ, হতাশ, অসহায়, কোনটা? আমি কিছুটা দুঃখিত, এই পর্যন্ত বলতে পারি। টাটার প্রকল্প স্থগিত হয়ে যাওয়ার জন্য একটা তো খারাপ বার্তা সারা ভারতবর্ষে এবং পৃথিবীতে পৌঁছাবে, সেটা তো নিশ্চিত আমাদের দিক থেকে। কিন্তু সেটার জন্য তো কর্মসংস্কৃতি দায়ী নয়, সেটার জন্য একটা রাজনৈতিক মনোভাব দায়ী। আমি শুধু আপনাদের বলি যে যদি এমনও হয়, পশ্চিমবাংলার মানুষ যদি মনে করে যে উনি ঠিক করেছেন, ভবিষ্যতে যদি ওনাকেই নির্বাচিত করেন, আমাদের তাতেও কোনো আপত্তি নেই। তবু আমরা মনে করি এই কারখানাটা আমাদের রাজ্যে হওয়া উচিত। এই কারখানাটা আমাদের রাজ্যে করার জন্যে যদি আমাদের কোনো আপাত দৃষ্টিতে আমাদের রাজনৈতিকভাবে কিছু যদি সমর্থন কমেও, আমি মনে করি ইতিহাস একদিন একথা বলবেই যে আমরা সঠিক পথে এগিয়েছিলাম। আপনাকে একটা ছোট্ট কাহিনী বলি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে নির্বাচনে হেরে ইতিহাস মনে রাখলো, সেটা কি খুব সুখকর পরিস্থিতি? হ্যাঁ, একটা সময় তো নির্বাচন তো আপনি চিরটাকালী নির্বাচনে যে জিতবেনই এমন তো কোনো গণতান্ত্রিক দেশে এমন তো কোনো নেই। আমাদের দেশে পশ্চিমবাংলায় আমাদের এত ভালো ফল হওয়া সত্ত্বেও ওই সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে আমরা পরাজিত হয়েছিলাম এবং ওখানে তৃণমূল কংগ্রেসের সমর্থনই বেশি ছিল। সুতরাং এটা নয় যখন এই কারখানা করার সিদ্ধান্ত সিঙ্গুরে আমরা করেছি, বরং আমাকে কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে একটা
তৃণমূল কংগ্রেসের অধ্যুষিত এলাকায় আপনি এইরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প কেন করছেন, তাতে তো আমাদের অনেকে মনে করেন যে, আমি বলেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছিল যে আমাদের এলাকায় কেন হচ্ছে, ওনারা ক্ষমতায় আছেন সেই এলাকায় কেন। আমার ধারণা ছিল যে ঠিক বিপরীত ঘটনাটা ঘটবে, যে ওনারা এটাকে নিজেরা নেবেন নিজেদের প্রকল্প হিসেবে। এবং জমি নেওয়া হয়েছে, তাদের পরিবার পিছু একজন করে চাকরি পাবেন কিনা এই আশ্বাসটা কেন স্পষ্টভাবে দেওয়া হলো না? এইটা কথা, সেটা হচ্ছে প্রথমত আপনার আপনি যে কথাটা বললেন যে শুধুমাত্র জমির দাম, জমি যখনই কোনো জায়গায় আজ পর্যন্ত কোথাও জমির ভবিষ্যৎ মূল্য কত দাঁড়াবে তার উপরে দাঁড়িয়ে জমির বর্তমান মূল্য নির্ধারিত হয় বলে আমার কোথাও জানা নেই। অ্যাজাম্পশনের কোনো জায়গা নেই। এখন ধরুন কেউ যদি বলে যে রাজারহাটে যখন জমি অধিগ্রহণ হয়েছিল তখন যে দাম আর এখন যে দামও 2 লক্ষ টাকা একরের উপরে ছিল না, তার কমই ছিল। সেই জায়গায় আমরা সেখানে জমির দাম দিয়েছি প্রায় 8.5 লক্ষ টাকার বেশি। শুধু কি তাই, সেখানে জমির দাম আমরা এই প্রথম সিঙ্গুরে, যে আরেকটি বললেন যে এই প্রথম সিঙ্গুরেই পশ্চিমবঙ্গ সরকার বর্গাদারদের 25% জমির দাম দিচ্ছে, এবং সেটা জমির মালিককে পুরো দাম দেওয়ার পরে অ্যাডিশনাল 25, অর্থাৎ জমির দাম যদি 100 টাকা হয় তাহলে সরকার কার্যত 125 টাকা দিচ্ছে, কারণ 100 টাকা দিচ্ছে জমির মালিককে আর 25 টাকা দিচ্ছে বর্গাদারকে। সুতরাং এক্ষেত্রেও হচ্ছে আমরা জমি, এখন হচ্ছে আপনি ধরুন ফিউচার ভ্যালু, আচ্ছা আপনি কি করে ঠিক করবেন যে ভ্যালুটা কবে, ফিউচার ভ্যালু কোন ভ্যালুটা আপনি ধরবেন? জমির দাম কন্টিনিউয়াসলি অ্যাপ্রিশিয়েট করে। প্রথম পর্যায়ের অভিযোগ যে এত তাড়াহুড়ো করে এইবার আমি আপনাকে বলি, এইবার আমি আপনাকে বলি এটা ঠিকই, জমি অধিগ্রহণের একটা তারা আমাদের ছিল। কেন ছিল? টাটা মোটর 2008 সালে তাদের গাড়ি বের করার টার্গেট, তাকে 2 বছর আগে যতখানি সম্ভব 1.5 বছরের মধ্যে তাদের জমিটা হস্তান্তরিত করতে হবে। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু তার অর্থ কি এই যে আমরা কোনো আলোচনা করিনি কারোর সঙ্গে, তার থেকে কি এই সিদ্ধান্তে বেরোবে? না। যেমন ধরুন আমি আপনাকে বলি, জমি অধিগ্রহণের নোটিশ আমরা দিয়েছি, সেটা হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে, জুলাই মাসের 3য় সপ্তাহের 28শে জুলাই লাস্ট নোটিশ, তার আগের নোটিশ দিয়েছি, 13টা এলেকেছে জুলাই মাসে নোটিশ দিয়েছি। দেখুন আমার কাছে 27শে মে 2006-এ জেলা শাসক প্রথম একটা অল পার্টি মিটিং ডাকে, সেকেন্ড অল পার্টি মিটিং ডাকা হয় 17ই জুন 2006-এ, তখনও কিন্তু জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়নি। তাহলে জমি অধিগ্রহণ নোটিশ দেওয়ার আগে 27শে মে, 17ই জুন, 4ঠা জুলাই ডিএম আবার তৃতীয়বার সব রাজনৈতিক দলের সভা ডাকেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই যে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল তারা তো এই সভাগুলিতে উপস্থিত হতে চান না বা হন না, ফলে হচ্ছে যে তারা এটাতে পার্টিসিপেট করেননি। কিন্তু রাজনৈতিক দলগুলি নিয়ে সভা হয়নি তা না। এইবার ধরুন রাজনৈতিক দলগুলি নিয়ে যখন সভা, আমি দেখলাম যে যখন বিরোধী দল মূলত যারা ওখানে প্রভাব যাদের আছে, কারণ অনেকে নির্বাচনের ফলাফল দেখে বলতে চেষ্টা করছেন যে ওই এলাকায় নির্বাচন বলে দিয়েছে যে জনগণ কারখানাটার বিরুদ্ধে আলোচনা হয়েছে। কিন্তু আপনি একটা কথা বুঝবেন, পরিবার পিছু একটা কথা হচ্ছে জানেন, কতগুলো বাস্তবতার বিষয় আছে। একটা কারখানাতে ঠিক কতজন কর্মসংস্থান হবে, এটা কারখানাটার নির্মাণের আগে সমস্তটাই একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে বলে দেওয়া যায় না। সবসময় কারখানা যারা করেন প্রজেক্টে তারা সবসময় বলেন ইজ অ্যাপ্রক্সিমেটলি, কারণ ইট ইজ এ স্ট্যান্ডার্ড, এই অ্যাপ্রক্সিমেটলি এই নাম্বার অফ এমপ্লয়মেন্ট হতে পারে এই কারখানাতে। সুতরাং আমরাও যখন বলি তখন আমরা বলি এই আনুমানিক হিসেবটাই বলি। এগুলো যারা সাধারণভাবে তর্ক করার জন্য আমরা তর্ক করতে পারি, কিন্তু আপনি কি এটা বলতে পারেন যে আপনি কি বলতে পারেন যেখানে যখন আপনারা স্টার আনন্দের এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন সেই মুহূর্তে কি আপনারা ঠিক কতজন কর্মসংস্থান ঘটবে আপনি কি বলতে পারেন? আপনার যত প্রসারিত হচ্ছে ব্যবসা, আপনি নতুন নতুন কর্মসংস্থান, কতজনকে হলে কি করে চ্যানেল চলবে সেটা হিসাবটা করা যায়, সেজন্য একটা সাধারণ হিসেব করা যায়। সেই সাধারণ হিসেবটা আমরা নিশ্চয়ই বলেছি, আমি তো আগেই বলেছি। আর পরিবার পিছু চাকরি দেওয়ার যে বিষয়, পরিবার পিছু একটা বড়, আমরা যেটা বলছি যে এই ধরনের কারখানাতে আপনি যখনই আপনি বলবেন আমরা কি চেষ্টা করছি, আমরা বলছি বিকল্প আয়ের ব্যবস্থা, বিকল্প জীবিকার ব্যবস্থা করা। এখন যদি পরিবার পিছু চাকুরির একটা নির্দিষ্ট আছে তাহলে মনে হবে যেন আমাকে চাকুরিই করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমি যেটা বলেছি যে
আমরা চেষ্টা করছি প্রতিটি পরিবারেরই অন্তত একজনকে অন্তত কোনো না কোনো কাজে যাতে নিযুক্ত করতে পারি, এটা আমাদের একটা চেষ্টা থাকবে। এবং এটা আমি বরাবরই বলে আসছি, এবং তারই জন্যে আমি বিজ্ঞাপন দিয়েছি, তারই জন্যে হচ্ছে ল্যান্ডলেস আর ফ্যামিলিতে তালিকা করেছি, তারই জন্য যাদের প্রশিক্ষণ দিচ্ছি যাতে করে কর্মক্ষম হতে হবে। যেমন ধরুন আমি তো করেছি না, আমি 40 জন মেয়েকে টেলারিংয়ের ট্রেনিং দিয়েছি, এবং প্রত্যেকটা মেয়েকে আপনি খবর নিয়ে দেখুন তাদেরকে সুইং মেশিন দেওয়া হয়েছে। এবং টাটা মোটরসের সঙ্গে কথা হয়েছে যত ওখানে ইউনিফর্ম লাগবে এবং গ্লাভস লাগবে এই মেয়েরা তৈরি করবে। আর শুধু মেয়েদেরকে বলেছি তুমি কেন শুধু টাটা মোটরের উপর নির্ভর করবে, তুমি অন্যান্য ছেলে মেয়েদের ইউনিফর্মও তৈরি করো। ওরা এখন বিভিন্ন স্কুলে যাচ্ছে, তাদের ইউনিফর্ম নিচ্ছে, তাদের অর্ডার নিচ্ছে, সেটা করছে। এই পুরো ট্রেনিং আমরা করেছি। ধরুন আমি 25টি মেয়েকে ক্যাটারিংয়ের ট্রেনিং দিয়েছি তালতলার ক্যাটারিং কলেজে। তারা একটা ক্যান্টিন চালাচ্ছে, এবং সেই ক্যান্টিনটা তারা খুব ভালোভাবে চালাচ্ছে। ওখানে ইঞ্জিনিয়ার্সরা, টেকনিশিয়ানরা তাদের ক্যান্টিনেই খায়। আমি তাদের ইউটেন্সিলস দিয়েছি, আমি তাদের জায়গা করে দেবো, ঠিক করেছি, তাদের পার্মানেন্টলি সে ব্যবস্থা করে দেবো যাতে ক্যান্টিনটা চলে। অ্যান্ড ইট ইজ রানিং এক্সট্রিমলি ওয়েল, তারা কাজ করছে। যেমন ধরুন 350 ছেলেকে আমি ITI থেকে ট্রেনিং দিয়েছি। আপনি আজকেও দেখবেন যে টাটা মোটরস যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতেও তারা এই সংখ্যাটা বলেছে, প্রায় 700-র উপরে সংখ্যা তারা বলেছেন অন্য জায়গায় যাতে তারা কর্মসংস্থান পান। তারপরে তাদের ট্রেনিং দিয়েছি যাতে করে তারা টাটা মোটরে কাজ করার উপযুক্ত হতে পারে। আমি অন্য ধরনের ট্রেনিং, আর কারণ আমাকে বুঝতে হচ্ছে ওই কারখানাগুলোতে কি ধরনের কাজ তৈরি হবে, কি ধরনের দক্ষতা লাগবে। সেই দক্ষতা যদি তৈরি করতে না পারে আমি তাকে তো কাজ দিতে পারবো না। সেই কারণে এই পরিকল্পনাটা এখনো পর্যন্ত কি কি করেছেন বললেন, কিন্তু এই মুহূর্তে আপনার হাতে আর কি আছে? মানে ধরুন বিরোধী দল পরিবর্তিত পরিস্থিতিতে তারা রাজি হলেন মুখোমুখি বসতে, কৃষকদের স্বার্থে তারা বললেন আর একটা বেটার প্যাকেজ আমাদের চাই। আপনার দেওয়ার মতো আর কি আছে? আমি যেটা বলতে পারি, ওনাদের আন্দোলনের যদি মূল উদ্দেশ্য এটা হয় যে যারা ধরুন জমি হারা হলেন সেই পরিবারগুলির আর্থিক অবস্থার যাতে অবনতি না হয়, বা আরো উন্নতি যাতে হয়, আরো উন্নতি হয়, এটাই আমি চাই। আমি অবনতি হওয়ার কথা প্রশ্নই উঠছে না, আরো উন্নতি যাতে হয়। তাই কারণে এটা সম্ভব হয় না। একটা কারণ তো আপনাকে আগেই বলেছি যে প্রকল্পটা এমনভাবে তৈরি করা হয়েছে, যেহেতু অত্যন্ত কম দামে গাড়িটা বের করতে হবে, সেজন্য প্রকল্পের প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে একটা কস্ট এফেক্টিভ মেজার, যেটা হয়। মানে আপনি যতটা দুর্ভাগ্যে ভেঙে পড়েছেন, তৃণমূল নেত্রী অন্তত প্রকাশ্যে তা বলছেন না। তো সেটাই তো আমার একটা দুশ্চিন্তারও কারণ বটে। কারণ পশ্চিমবঙ্গে শিল্প হওয়া না হওয়া যদি ওনার কাছে কোনো বিষয় না হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্যই তো উনি রাজনীতি করছেন, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করছেন। তো মানুষের কল্যাণের জন্য যদি উনি রাজনীতি করেন এবং উনি যদি মনে করেন যে এখান থেকে কোনো শিল্পপতি এই রাজ্য থেকে চলে যাওয়া তাতে মানুষের কল্যাণ অকল্যাণে কিছু যায় আসে না, তাহলে সেটা ওনার তো বক্তব্য হতেই পারে। উনি বলছেন উনি কৃষকদের কল্যাণের কথা বেশি ভাবছেন। কৃষকদেরও কল্যাণ হবে না যদি শিল্প না হয়, এই কথাটাও ওনাদের মানে আমি একটু বুঝতে বলবো। মানে কৃষক কখনোই এগোতে পারবে না যদি তার সঙ্গে শিল্প না হয়। এখন ধরুন কৃষক এখন যে সরঞ্জাম ব্যবহার করে তা সবই শিল্পে তৈরি হয়। সে আপনি পাওয়ার টিলার বলুন, ট্রাক্টর বলুন, থ্রেশার বলুন, ক্র্যাশার বলুন, আপনি পাম্পস বলুন, আপনি স্প্রে বলুন, আপনি পেস্টিসাইডস বলুন, এমন কোনো উপাদান নেই, বা ফার্টিলাইজার বলুন, যা কৃষক ব্যবহার করে তার জমির উৎপাদন বাড়ানোর জন্য, তার সমস্তগুলি হচ্ছে কারখানাতে তৈরি হয়, শিল্পে তৈরি হয়। তা ওনার যদি এটা মনে হয় যে কৃষকের কারখানার কৃষক যে জিনিসটা চায় সেই জিনিসটা অন্য রাজ্যে তৈরি হলে আমাদের রাজ্যের কৃষকদের সুবিধে হবে, তাহলে আমার বলার কিছু নেই, এ কথা তো উনি বলতেই পারেন। যেমন ধরুন ট্রাক্টরটা যদি পাঞ্জাবে তৈরি হয়, পশ্চিমবাংলা না হয়, আর পশ্চিমবাংলার কৃষককে যদি পাঞ্জাব থেকে ট্রাক্টর টানতে হয়, তো এটা যদি পশ্চিমবাংলার কৃষকের পক্ষে এটা খুবই ভালো হয়, তাহলে এই বিষয়ে যুক্তি দিয়ে তর্ক করার কোনো অবকাশ থাকে না আর কি। আমার জায়গায় উনি বসে থাকলে উনি বলতেন যে তো ট্রাক্টর নয়, ন্যানো গাড়ি, বড় লোকদের গাড়ি, ভাতের হাঁড়ির সঙ্গে তার তুলনা হয় না। এখানেও যেটা ঠিকই আপনি যেটা বলেছেন সেটা ওনারই হয়তো কথা হবে। এখানেও হচ্ছে যে আমি বলছেন, আমি কল্পনা করছি যে উনি এখানে বসে থাকলে এটা একটা পেয়েছেন, তা নিয়ে তারা অনেক কিছু করতে পারেন, করছে না অনেকে। কিন্তু মূল সমস্যা হচ্ছে যারা প্রান্তিক কৃষক, যারা গরিব কৃষক, যাদের পুরো জমিটাই আমি অধিগ্রহণের আওতায় নিয়েছি। আমি বারবার বলেছি
যে তাদের জন্য আমি এমন একটা প্রকল্প করছি, হয় তাদের আমি কর্মসংস্থানের মধ্যে তাদের আমি নিয়ে আসবো, যদি কর্মসংস্থানের মধ্যে না নিয়ে আসতে পারি, কারণ এমন হতে পারে তাদের অত সেই ধরনের যোগ্যতা নেই, অথবা এমন বয়স হয়ে গেছে সেই বয়সে আর নতুন করে কাজ করার যোগ্যতা নেই, তাদের যাতে আয়, তারা জমি থেকে যে আয় করছেন তার থেকে যাতে কম আয় তাদের না হয়, তাদের একটা বেশি আয়ের সুনিশ্চিত আয়ের ব্যবস্থা আমরা সেটা করব। এবং সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই কথাবার্তা বলছি, টাটা মোটরস এবং অন্যান্য যে সমস্ত কারখানা আছে তাদের সঙ্গে কথা বলছি, সেটা আমরা করতে পারি এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আচ্ছা, এই 400 একর শব্দটা আপনি কোনো দুঃস্বপ্নে দেখেন? 400 একর 400 একর 400 একর আপনাকে তাড়া করে বেড়ায়? আমি প্রথমত তো আমি 400 একর কেন এলো আমি কথাটাই তো বুঝতে পারি না। সংখ্যার দিক থেকে এটা তো ঠিক না। আমাদের মূলত ধরুন কারখানা যেটা হবে সেই কারখানাটা 645 একর, মূল কারখানাটা যেটা টাটা মোটরসের মাদার প্লান্ট হবে, এবং যন্ত্রাংশ নির্মাণের জন্য ওদের যে জায়গাটা লাগবে তার পরিমাণ হচ্ছে 290 একর, যেটা আমরা ওদেরকে দিয়েছি। এর সঙ্গে আমাদের একটা সাবস্টেশন লাগবে, যেখানে পাওয়ার দিতে হবে। এই সবটা মিলিয়ে জমির পরিমাণটা আমাদের আসছে 997 একরের। আর অল্প কিছু জমি আমাদের বাইরে রাখা আছে, সেটা রিহ্যাবিলিটেশনের জন্য রাখা আছে। ওই যে আমি আপনাকে বললাম যে একেবারেই কিছু যাদের করতে পারবো না তাদেরকে ওখানে একটা রিহ্যাবিলিটেশন একটা পরিকল্পনা। বেশি উর্বর জমিটা সরকার নিয়েছে, উল্টো দিকের কিছু শ্যালো ল্যান্ড ছিল যেটা দেখুন এটা বলা হচ্ছে বিবাদ এবং বিতর্ক কম হতো। আমি নিজে তা মনে করি না, উল্টো দিকের জমিটা নিলেও বিরোধ হতো না তা না, মানে বিরোধটা রাজনৈতিক যতখানি না অর্থনৈতিক, এটা আমরা সবাই বুঝি। কারণ যে জমিটা নেওয়া হয়েছে সেই জমিটাও নিচু জমি। আপনি যদি, আপনাদের কাছে ছবি আছে কিনা জানি না, কিন্তু আপনার বোধহয় স্মরণে আছে গত বছরে যখন অতিবৃষ্টি হয়, সেই বৃষ্টির সময় গোটা এলাকাটা জলমগ্ন হয়ে গিয়েছিল এবং বেশ কয়েকদিন জলমগ্ন ছিল এবং ওখানে নৌকো চালাতে হয়েছিল। এবং তার ফলে হচ্ছে যে আমাদের ওই ভেন্ডার্স পার্কে যারা অ্যান্সিলারি করছে তারা কাজ শুরু করতে পারেনি, অনেককে প্লিন্থ লেভেল অনেকটা তুলতে হয়েছে পরবর্তীকালে। আমি একটা কথা আপনাকে বলি, বাংলা শব্দে আমরা জানি ওইখানকার গ্রামগুলো, যে মৌজাগুলো জমি অধিগ্রহণ করা হয়েছে, সে মৌজাগুলোর নাম কি? আপনি বলবেন ঘাসের ভেড়ি, মানে ভেড়ি, হ্যাঁ, শিঙের ভেড়ি, সিংহের ভেড়ি, ঘাসের ভেড়ি, বেড়া ভেড়ি। অর্থাৎ এখানকার জমি বরাবরই একটু নিচু জমি। 2013 সালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। 2015 থেকে ভুগছিলেন কিডনির সমস্যায়। নিয়মিত ডায়ালিসিস চলছিল। বেঁচে থাকার সেই লড়াই থেমে গেল সোমবার। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। কিছুদিন আগে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সোমবার সকাল 5:10 সেখানেই মৃত্যু হয় এই সিপিএম নেতার। হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সল্টলেকের বাড়িতে। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্য